ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে ব্যাপক চাপ আর অস্বস্তিতে ফেলেছে সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি বা তেলাপোকা জনতা পার্টি। এই ভার্চুয়াল ঝড় এরই মাঝে অনলাইন ছাড়িয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ক বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। বিজেপি এখন এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের অনেক নেতার দাবি এটি ভারতের স্থিতিশীলতা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত বিদেশি প্রভাব বিস্তার অভিযান। একই সাথে সরকারের শরিক ও নেতাদের একাংশ বলছেন তেলাপোকা জনতা পার্টি তরুণদের যে ক্ষোভের বিস্ফোরণ তাকে অবহেলা করলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে। তরুণদের ক্ষোভকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২১ মে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তার দোহাই দেখিয়ে সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে বলেছেন, এই আন্দোলন দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। বিরোধী দলগুলো জনসমর্থন হারিয়ে এখন সরকারের বিরুদ্ধে অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা করছে। ফলে সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করা মত প্রকাশ দমনের অংশ, এমন অভিযোগ সঠিক নয়। বিষয়টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কেরালার বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেলাপোকা জনতা পার্টি প্রধান বিচারপতির বক্তব্যের জেরে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, বরং অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত একটি অপারেশন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে লক্ষ্য করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে আন্তঃসীমান্ত শক্তিগুলো এর প্রচারণা চালাচ্ছে এবং দেশের অভ্যন্তরের বিরোধী দলগুলো এতে ইন্ধন যোগাচ্ছে। তবে বিজেপির এই কড়া অবস্থানের মধ্যেও দলটির অভ্যন্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা মনে করছেন, বিষয়টিকে শুধুই বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ক্ষোভ যেভাবে ছড়িয়ে পড়ছে তা ভবিষ্যতের রাজনীতির জন্য বড় সতর্কতার সংকেত। বিশেষ করে তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল টিভিকের উত্থান এবং তরুণ ভোটারদের আকস্মিক সমর্থনকে তারা সতর্কবার্তা হিসেবে দেখছেন। কেউ কেউ আবার এই অনলাইন স্রোতের সঙ্গে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রাথমিক পর্যায়ের মিলও খুঁজে পাচ্ছেন। বিজেপির অন্যতম প্রধান শরিক তেলেগু দেশম পার্টি টিডিপিও সরকারের পদক্ষেপে পুরোপুরি স্বস্তি নেই। দলটির সংসদীয় নেতা লাভু কৃষ্ণ বলেন, ভারতের তরুণ সমাজ এখন মূলধারার গণমাধ্যমের বাইরে বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের মত প্রকাশ করছে। তার মতে তামিলনাড়ুতে বিজয়ের উত্থান সেই পরিবর্তনেরই বড় উদাহরণ। সিজেপির অ্যাকাউন্ট বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, যদি সত্যি বিদেশি শক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত না হয় তাহলে এমন হ্যান্ডেল চালু থাকতে দেওয়া উচিত ছিল। এনডিএ জোটের আরেক শরিক দলের এক নেতা আরও স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। তার মতে দেশের তরুণদের ক্ষোভকে উপেক্ষা করা এখন আর সম্ভব নয়। সরকারের কাছে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান না থাকলেও তরুণদের উদ্বেগকে অস্বীকার করলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। তিনি বলেন, তেলাপোকা জনতা পার্টি ভাইরাল হওয়া নিছক অনলাইন ব্যঙ্গ নয়, বরং এটি দেশের তরুণ সমাজের হতাশা, ক্ষোভ ও বিচ্ছিন্নতার প্রতীক হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। বসনিয়া যুদ্ধের সময় সারায়েভো অবরোধকে ঘিরে এক শিহরণ জাগানো অভিযোগ সামনে এনেছে নতুন একটি বই। এতে দাবি করা হয়েছে, ধনী বিদেশি অস্ত্রপ্রেমীরা মানব সাফারি নামে বিকৃত এক বিনোদনে অংশ নিয়ে নিরীহ মানুষ হত্যা করত। বিশেষ করে তারা নারীদের হত্যা করত এবং কে সবচেয়ে বেশি সুন্দরী নারী হত্যা করতে পারে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হতো বলে দাবি করা হয়েছে। ক্রোয়েশিয়ার সাংবাদিক ডোমাগোই মার্গেটিচের লেখা পে অ্যান্ড শুট বইতে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে। বইটিতে বসনিয়ার গোয়েন্দা কর্মকর্তা নেদজাদ উগলিয়েনের দেওয়া নথির উদ্ধৃতি রয়েছে। উগলিয়েন ১৯৯৬ সালে নিহত হন। তার নথিতে উল্লেখ আছে, ১৯৯২ থেকে ১৯৯৬ সালের মধ্যে বিদেশি শিকারীরা সার্বীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ দিয়ে এই সাফারি তথা মানুষ হত্যায় অংশ নিত। বইটিতে দাবি করা হয়েছে, মধ্যবয়সী নারীদের গুলি করে হত্যার জন্য প্রায় ৮০,০০০ ডয়েচমার্ক অর্থাৎ তৎকালীন প্রায় $৫৩,০০০ নেওয়া হতো। তরুণীদের ক্ষেত্রে এই অর্থ বেড়ে দাঁড়াতো ৯৫,০০০ ডয়েচমার্ক এবং গর্ভবতী নারীদের হত্যার জন্য নেওয়া হতো ১,১০,০০০ মার্ক পর্যন্ত। উগলিয়েনের ভাষ্য অনুযায়ী এসব বিদেশিদের মধ্যে একজন ইউরোপীয় রাজপরিবারের সদস্য থাকতে পারেন বলে সন্দেহ করা হয়। তিনি হেলিকপ্টারে করে এসে সারায়েভোর কাছে বোগোসচায় অবস্থান করতেন এবং শিশুদের লক্ষ্য করে গুলি চালাতে আগ্রহী ছিলেন বলে অভিযোগ রয়েছে। মার্গেটিচ দাবি করেন, এই মানব সাফারির ধারণাটি সার্বিয়ায় নয় বরং ক্রোয়েশিয়ায় উদ্ভূত হয়েছিল। এতে যুগোস্লাভ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল
এবং বিদেশিদের অংশগ্রহণ থাকায় নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি পরিচালনা করত। 1992 থেকে 1996 সাল পর্যন্ত সারায়েভো অবরোধে স্নাইপার হামলা ও গোলাবর্ষণে 10,000-এর বেশি মানুষ নিহত হন। এই ধরনের অভিযোগ নতুন নয়। গত বছর ইতালিতে শুরু হওয়া তদন্তে দাবি করা হয় ধনী পর্যটকেরা বিপুল অর্থ দিয়ে এই ধরনের হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল। একাধিক পশ্চিমা দেশের নাগরিক এতে জড়িত থাকতে পারে বলে তদন্তে উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তদন্তের অংশ হিসেবে 80 বছর বয়সী এক সাবেক ট্রাক চালককে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার একাধিক অভিযোগ আনা হলেও সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত নয়। নিউজ ডেস্ক রিয়াল। 1966 সালে কিউবা দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছিল। এতে 3 মার্কিন নাগরিক সহ 4 জন নিহত হন। ওই ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র। বামপন্থী মতাদর্শের দেশটিকে জাতীয় ঝুঁকি দাবি করে কয়েক মাস ধরে ক্রমাগত সামরিক হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল হুঙ্কার দিয়ে বলেছেন, হামলা হলে রক্তের বন্যা বয়ে যাবে। চলমান তুমুল উত্তেজনার আবহে এরই মাঝে কিউবার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় পারিবারিক পর্যায়ে করণীয় বিষয়ক একটি জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে। যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকান রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক ও কিউবা অ্যানালাইসিস পডকাস্টের উপস্থাপক ইয়াফে আল জাজিরাকে বলেন, এই নির্দেশিকা কিউবার প্রতিরক্ষা তত্ত্ব ওয়ার অফ অল পিপল বা জনযুদ্ধের ভিত্তিতে তৈরি। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর কিউবা এই নীতি গ্রহণ করে। এর মূল লক্ষ্য হলো গেরিলা যুদ্ধ, স্থানীয় মিলিশিয়া এবং বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে সংগঠিত করে বিদেশি হামলা প্রতিহত করা। ইয়াফে বলেন, কিউবার প্রত্যেক নাগরিক সামরিকভাবে প্রশিক্ষিত। তারা সবাই এই জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতাভুক্ত। কিউবা বর্তমানে কতটা সুরক্ষিত তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, মার্কিন অবরোধের কারণে জ্বালানি সংকট, বিশেষ করে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর জ্বালানি সরবরাহে ঘাটতি থাকলেও কিউবা মোটেও অরক্ষিত নয়। ভেনেজুয়েলা মডেল এখানে কাজ করবে না। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী জানুয়ারিতে মাদুরোকে তার দেশ থেকে তুলে নিয়ে যায়। সেই অভিযানের ক্ষিপ্রতা বিশ্বকে স্তম্ভিত করেছিল। ইয়াফে বলেন, যুক্তরাষ্ট্র কিউবার ক্ষেত্রেও ভেনেজুয়েলা মডেলের কথা বলছে, কিন্তু এটি এখানে কাজ করবে না। কিউবার নেতা ও জনগণের কথা হলো, যুক্তরাষ্ট্র যদি এখানে আসে তাহলে 1 কোটি মানুষ তাদের প্রতিরোধ করবে এবং এটা বাস্তব। বিশ্লেষকরা বলছেন, কিউবার চ্যালেঞ্জ ভেনেজুয়েলার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, তাদের সরঞ্জামও তুলনামূলকভাবে উন্নত। একই সাথে যুক্তরাষ্ট্রের খুব কাছে হওয়ার কারণে কিউবার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও অনেক বেশি। ভেনেজুয়েলা বা ইরানে যুক্তরাষ্ট্রের সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি, কিন্তু কিউবায় হামলা হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যে পাল্টা হামলা হবে তা কোনো কল্পনা নয়, বরং বাস্তব হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বেসামরিক জনগণ মায়ামি সহ বিভিন্ন শহরকে লক্ষ্যবস্তু করে ক্ষয়ক্ষতি করার ক্ষমতা তাদের অনেক বেশি বলে অভিমত বিশ্লেষকদের। কিউবা সবসময় রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, দেশটি এরই মাঝে অন্তত 300টি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। তারা গুয়ান্তানামো বের মার্কিন নৌঘাঁটি, নৌযান এবং যুক্তরাষ্ট্রের দ্বীপ শহর কি ওয়েস্টে হামলার পরিকল্পনা করছে, যদিও কিউবা এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, মাতৃভূমি অথবা মৃত্যু, আমাদের জয় হবেই। এটাই হলো কিউবার বর্তমান শাসক গোষ্ঠীর জাতীয়তাবাদী চেতনার মূল কথা। রাউল কাস্ট্রোকে মাদুরোর মতো অপহরণ করা হলে তা কিউবার সরকারকে নমনীয় করার বদলে জেদ বাড়িয়ে দেবে। তারা যুক্তরাষ্ট্রের পিছু নেবে, যা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে। এই মুহূর্তে কিউবা জুড়ে একটি স্লোগানই বেশি শোনা যাচ্ছে, নো সে রিন্দে না দিয়ে, অর্থাৎ এখানে কেউ আত্মসমর্পণ করে না। নিউজ ডেস্ক দুদিয়াল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্যারিস ম্যাচের সাংবাদিক ফ্লোরিয়ান টার্ডিফের লেখা অ্যান অলমোস্ট পারফেক্ট কাপল নামক বইয়ে দাবি করা হয়েছে, ইরানি বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী গোলশিফতে ফারাহানির সঙ্গে ম্যাক্রোর ঘনিষ্ঠ টেক্সট মেসেজ দেখে ফেলায় তাকে চড় মেরেছিলেন স্ত্রী ব্রিজিট। গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার মুহূর্তে একটি ভিডিওতে দেখা গিয়েছিল ব্রিজিট বেশ রাগান্বিত অবস্থায় ম্যাক্রোর মুখ সরিয়ে দিচ্ছেন। সে সময় এলিসি প্যালেস এটিকে মজা বলে উড়িয়ে দিলেও নতুন এই বই বলছে
অন্য কথা। ফ্লোরিয়ান টার্ডিফের দাবি অনুযায়ী ৪৮ বছর বয়সী ম্যাক্রো এবং ৪২ বছর বয়সী অভিনেত্রী ফারাহানি গত কয়েক মাস ধরে একটি প্ল্যাটনিক সম্পর্কে লিপ্ত ছিলেন। সম্প্রতি বাজারে আসা বইটিতে বলা হয়েছে, হ্যানয় বিমানবন্দরে নামার ঠিক আগ মুহূর্তে ম্যাক্রোর ফোনে ফারাহানির পাঠানো কিছু মেসেজ পড়ে ফেলেন ৭৩ বছর বয়সী ব্রিজিট। একটি বার্তায় অভিনেত্রী লিখেছিলেন, আমি আপনাকে খুব আকর্ষণীয় মনে করি। জবাবে ম্যাক্রো লিখেছিলেন, আমি তোমাকে খুব সুন্দরী মনে করি। সাংবাদিক টার্ড্রিফ RTL রেডিওতে জানান, সম্পর্কটি শারীরিক না হলেও তাদের বার্তার আদান প্রদান ছিল বেশ ঘনিষ্ঠ। তাদের কথোপকথন বেশ ব্যক্তিগত এবং আবেগঘন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। টার্ডিফের দাবি, ওই বার্তাটি দেখে ব্রিজিট ম্যাক্রো আশঙ্কা করেছিলেন যে তার স্বামী হয়তো তাকে ছেড়ে ফারাহানির কাছে চলে যেতে পারেন। ওই ঘটনার পরই জনসমক্ষে তাদের মধ্যকার উত্তেজনা প্রকাশ পায়, যা সামাজিক মাধ্যমে স্ল্যাপগেট নামে পরিচিতি পায়। এদিকে ফার্স্ট লেডির ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়েকে জানিয়েছে, চলতি বছরের মার্চে তারা দিফকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিজিট ম্যাক্রো অস্বীকার করেছিলেন যে কোনো টেক্সট মেসেজের কারণে তিনি স্বামীকে চড় মেরেছিলেন। ওই সূত্রের ভাষ্য, তিনি পরিষ্কার করে বলেছিলেন যে তিনি কখনোই স্বামীর ফোন তল্লাশি করেন না। ব্রিজিটের ঘনিষ্ঠ সূত্র পলিটিকোকে জানায়, ভাইরাল হওয়া সে ভিডিওর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই এবং ব্রিজিট এই অভিযোগটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের পক্ষ থেকেও বিষয়টিকে ভুয়া সংবাদ বলে অভিহিত করা হয়েছে। অন্যদিকে অভিনেত্রী গোল্ডশিফটে ফারাহানি আগে থেকে ম্যাক্রোর সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করে আসছেন। ম্যাক্রোকে চড় মারার ওই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এমনকি গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই থাপ্পড় নিয়ে রসিকতা করতে ছাড়েননি। ট্রাম্প বলেন, স্ত্রী ম্যাক্রোর সঙ্গে খুব খারাপ আচরণ করেন, তিনি এখনও চোয়ালের আঘাত থেকে সেরে উঠছেন। তবে ম্যাক্রো বরাবরই দাবি করে আসছেন যে ওই দিন তিনি স্রেফ স্ত্রীর সঙ্গে মজা করছিলেন। তবে নতুন এই বইয়ের দাবি ফরাসি রাজনীতি ও ম্যাক্রো দম্পতির ব্যক্তিগত জীবনকে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক সংস্কৃতিতে রাষ্ট্রপ্রধানদের বিবাহ বহির্ভূত সম্পর্কে নানা কাহিনী নতুন কিছু নয়। তাই এসব দাবি ভোটারদের কাছে ম্যাক্রোর জনপ্রিয়তায় বড় কোনো প্রভাব ফেলবে বলে মনে করছেন না পর্যবেক্ষকরা। তাদের মতে ম্যাক্রোর জনপ্রিয়তা এমনিতেই এখন বেশ নিচের দিকে, বরং এসব আলোচনা হয়তো সেই গুঞ্জন কমাতে সাহায্য করবে যে তিনি নারীদের প্রতি আগ্রহী নন। ফরাসি রাজনীতির পুরনো পুরুষতান্ত্রিক মানসিকতায় নারীদের প্রতি অনাগ্রহকে অনেক সময় ক্ষতিকর হিসেবে দেখা হয়। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে দেওয়ার কূটচাল হিসেবে লেবাননে হামলা বৃদ্ধি করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই নিয়ে দুই নেতার মধ্যে ব্যাপক উত্তপ্ত ফোনালাপ হয়েছে। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশ্যে অশালীন শব্দ ব্যবহার করেন। দুটি সূত্রের বরাতে এক্সিওস জানায়, এই দিনের ফোনালাপে নেতানিয়াহুকে উন্মাদ বলেন ট্রাম্প। তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন। তাৎক্ষণিকভাবে লেবাননের রাজধানী বৈরুতে নেতানিয়াহুর হামলা চালানোর পরিকল্পনায় রাশ টানেন ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, লেবাননের রাজধানীতে বোমা বর্ষণের হুমকি বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মহলে ইসরায়েল আরও বেশি একঘরে হয়ে পড়বে। দুটি সূত্র জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে তার সাহায্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার সময় তাকে সমর্থন দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে ওই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প বলেছেন, তুমি বদ্ধ উন্মাদ, আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো, আমি তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এসবের জন্য সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করে। ফোনালাপ সম্পর্কে অবগত দ্বিতীয় এক সূত্র জানায়, ট্রাম্প রীতিমতো ত্যক্ত বিরক্ত ছিলেন। এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর উপর চিৎকার করে উঠে বলেন, তুমি করছোটা কি? ওই মার্কিন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু পরিস্থিতিকে প্রয়োজনের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ করে তুলেছেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের মতে, লেবাননে উত্তেজনা বাড়ানোর ফলে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে পড়তে পারে বলে ট্রাম্প উদ্বিগ্ন ছিলেন। ফোনালাপের পর এক ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে জানান, বৈরুতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আপাতত আর নেই। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখা গেলেও ব্যক্তিগত পর্যায়ে তাদের মধ্যে একাধিকবার মতবিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে। ইরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একসঙ্গে কাজ করলেও অতীতে বেশ কয়েকটি কঠিন ফোনালাপ হয়েছে। তবে এক্সিওসের দাবি, গত বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর এটি নেতানিয়াহুর সঙ্গে তার সবচেয়ে খারাপ ফোনালাপগুলোর একটি। ফোনালাপ শেষে ট্রাম্প সেটিকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন এবং জানান, ইসরায়েলি সেনারা বৈরুতের দিকে অগ্রসর হবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আমি আজ বিবি অর্থাৎ নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং তাকে বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর পরামর্শ দিয়েছি। তিনি সেনাদের ফিরিয়ে নিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, তিনি হিজবুল্লাহ নেতাদের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন। তাদের পক্ষ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করার আশ্বাস পাওয়া গেছে। একইভাবে ইসরায়েলও হামলা বন্ধে সম্মত হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুও ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এটি কোনো চাপের ঘটনা নয়, বরং তিনি ট্রাম্পকে জানিয়েছেন যে হিজবুল্লাহ হামলা চালাতে থাকলে বৈরুতের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।